ওকে, আজকে যে ফ্যাক্টটা পড়ব অর্থাৎ সংকরণ বা সংকরায়নের উপর আমরা পড়ব। এই সংকরণ বা সংকরায়নের মানে পড়ার পূর্বে আমরা এর কিছু আদি জিনিস পড়ব, অর্থাৎ এই সংকরণ বা সংকরায়ন পড়ার জন্য কিছু কাঁচামাল প্রয়োজন। সেই কাঁচামালটা আমরা ইনশাল্লাহ দেখব। ওকে, এই কাঁচামালটা আমরা দেখব। সেই কাঁচামালটা কি ভাই? আমি তাহলে শুরু করে দিচ্ছি। দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে সমযোজী বন্ধন। ভাইয়া কেন? কারণ সংকরণ মূলত সমযোজী বন্ধনের জন্যই মূলত হয়। তো আমরা যাব তাহলে সমযোজী বন্ধনে চলে যাব। সমযোজী বন্ধনটা কি? এইবারে মেডিকেল কোয়েশ্চেনে কিন্তু একটা এবারে মানে কোয়েশ্চেন আসছে যে মানে কোন বন্ধনে কিন্তু সমান সংখ্যক ইলেকট্রন তোমার হচ্ছে অবস্থান করে, সেটা কিন্তু এই সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ধন। তো সমযোজী বন্ধনটা আসলে কি? যখন একাধিক মৌল তাদের কি হচ্ছে ইলেকট্রন, সমান সংখ্যক ইলেকট্রন কি শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা হয় তাকে আমরা কি সমযোজী বন্ধন করি। এবং এটার উদ্দেশ্য, এই বন্ধন গঠনের উদ্দেশ্যটা কি আসলে? যেন হচ্ছে স্থায়িত্ব লাভ করা বা অষ্টক লাভ করা বা দ্বিত্ব লাভ করা, এই হচ্ছে সমযোজী বন্ধন। আমরা কিন্তু এটা চুলছেড়া বিশ্লেষণ করব, অর্থাৎ আমি আমাদের ক্লাসের অর্থাৎ আজকে অর্থাৎ মানে বন্ধন, এই সমযোজী বন্ধনটা দুইভাবে করতে পারে, অর্থাৎ সেটা হচ্ছে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে অথবা অরবিটাল শেয়ারিংয়ের মাধ্যমে। ভাইয়া ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে কি কি বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে আমি বলছি। ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে তোমার 3 ধরনের বন্ধন হয়। একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে আমাদের কী কী বন্ধন গঠিত হয়? একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। এবং আমরা যখন বলবো যে অরবিটাল শেয়ারিংয়ের মধ্যে মনে রাখবা 2 ধরনের বন্ধন হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। এখানে অর্থাৎ এই ফ্যাক্টটা আসলে আমাদেরকে জানতে হবে। এই ম্যাপটা আমি কেন আঁকছি, এই ম্যাপটা জানাটা যথেষ্ট জরুরি। অর্থাৎ সমযোজী বন্ধন থেকে কিভাবে আমি সংকরায়নে আসছি বা সংকরণে আসছি, তুমি যদি এর হচ্ছে আদি বা এই রুট ম্যাপটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে অনেকটুকুই তোমার জন্য সহজলভ্য হবে এই বিষয়টা বোঝার জন্য। বুঝতে পারছো? সো চলো আমরা চলে যাই। তো একক বন্ধন আমরা এগুলো নিয়ে কিন্তু চুলছেড়া বিশ্লেষণ করব, জাস্ট হচ্ছে একটু তোমাদের ধারণা দেওয়ার জন্য। অনেকে ফার্স্ট ইয়ারে আছো, সো তাদের জন্য কিন্তু একটু ঝামেলাযুক্ত হতে পারে। সো একক বন্ধন মানে কি? দ্যাট মিনস আমরা যদি একটা উদাহরণ দিই, সাপোজ হচ্ছে হাইড্রোজেন অণু যদি আমরা উদাহরণ দিই, হাইড্রোজেন অণুর ক্ষেত্রে কি হয়? হাইড্রোজেনের একটা ইলেকট্রন আরেকটা হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন এদের শেয়ারিংয়ের মাধ্যমে একটা বন্ধনযুক্ত কি আমরা একক বন্ধনযুক্ত একটা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। এখানে কি ঘটেছে? হাইড্রোজেনের একটি ইলেকট্রন এবং হাইড্রোজেনের আরেকটি ইলেকট্রন মিলে এদের মধ্যে যে হচ্ছে বন্ধনটুকু হয়েছে তার মাধ্যমে কি তারা স্থিতিশীল কাঠামো অর্জন করেছে। বুঝতে পারছো? ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অনেকেই চলে আসছো। আমরা যাচ্ছি, চলো। সো একক বন্ধনের মাধ্যমে কিন্তু আমরা হাইড্রোজেন অণু পেয়েছি। আমরা দ্বিবন্ধনের মধ্যে যদি যাই, সাপোজ যদি আমরা কার্বন ডাইঅক্সাইড দেখি, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখো যে কার্বনের অর্থাৎ একটা কার্বন 2 দিকে 2টা অক্সিজেন দ্বিবন্ধনে আবদ্ধ হয়। কিভাবে ভাইয়া? অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? অক্সিজেনের মোট ইলেকট্রন আমরা জানি 6টির মধ্যে শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে মূলত 4টি। এই অক্সিজেনের এই 2টি ইলেকট্রন, 2টি একদিকে এবং 2টি অন্যদিকে, এবং অক্সিজেনের বাকি আমরা যদি কার্বনের জন্য দেখি, কার্বনে হচ্ছে 4টি ইলেকট্রন কি শেষ কক্ষপথে 2টি 2 পাশে আমরা দিয়ে দিচ্ছি। তারপর অক্সিজেনের 2টি ইলেকট্রন, 2টি শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন কি হয়? আমাদের কিন্তু এই দ্বিবন্ধন কাঠামো গঠন করে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের রাইট নাও এখনও, অর্থাৎ অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি? তখন আমার কিন্তু 6টি থেকে যায়, তখন মুক্তজোড় ইলেকট্রন রাইট নাও তখনও থেকে যাচ্ছে। অর্থাৎ 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থেকে যাচ্ছে, এক জোড়া ইলেকট্রন কি হয়েছে? অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গঠনে আমাদের অবস্থান করেছে। আমরা যদি টি বন্ধন দেখি তাহলে হচ্ছে আমরা জানি যে নাইট্রোজেনের কাঠামো যদি দেখি, এগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে আরও পড়ানো হবে। এগুলো হচ্ছে তোমাদের পরবর্তীতে আবার পড়াবো, অর্থাৎ আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাস সম্পূর্ণ সংকরণ বেজের উপর থাকবে। তারপর কিন্তু হচ্ছে আমি তোমাদের সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট হচ্ছে ক্লাসটা থাকবে। সো আমরা যদি নাইট্রোজেন বন্ধনটা দেখি, নাইট্রোজেন বন্ধনের মধ্যে আমাদের কেমন হয়? নাইট্রোজেনের তোমার হচ্ছে কি নাইট্রোজেন কাঠামোটা দেখো, নাইট্রোজেনের শেষ কক্ষপথের 5টা ইলেকট্রন থাকে। নাইট্রোজেনের কয়টি ইলেকট্রন থাকে? 5টা। শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, মানে মোট 7টা ইলেকট্রন, শেষ কক্ষপথ থাকে 5টা। সেই 5টার মধ্যে 3টার
বন্ধন এভাবে বন্ধন গঠনে অবস্থান করছে, 3টা বন্ধন গঠনে অবস্থান করছে। তারপর হচ্ছে কি 3টা বেজোড় ইলেকট্রন দিয়ে আমাদের কি 3টা বন্ধন গঠিত হচ্ছে, আর হচ্ছে একজোড়া মুক্তজোড় থাকে। এইভাবে কিন্তু ইলেকট্রন শেয়ারিং হয়। ইলেকট্রন শেয়ারিং জিনিসটা তুমি আগে থেকেও জানো এবং আমি তোমাদের আসলে জানাবো। আমি মূলত আসলে সংকরণে আসছি বা সংকরণে আসতে হলে এই জিনিসগুলো একটু হলো তোমাদেরকে ধারণা দিতে হবে, আসলে এটার জন্য মূলত বলা। ওকে, তো তারপর হচ্ছে আমরা আসবো অরবিটাল শেয়ারিং, অর্থাৎ আমরা অলরেডি কিন্তু কাজের কাজ পড়াতে চলে আসতেছি প্রায়, অর্থাৎ আমরা অরবিটাল শেয়ারিংয়ে প্রায় চলে আসছি। এখন হচ্ছে বিষয়টা বুঝো যে অরবিটাল শেয়ারিং, অরবিটাল জিনিসটা কি। অনেকে হচ্ছে তোমরা এখানে কি বলে যে ইন্টার ফার্স্ট ইয়ারে আছো, তোমরা এখন অরবিট এবং অরবিটাল সম্পর্কে ভালোভাবে বুঝো না। আমি একটু জাস্ট হচ্ছে ধারণা দিয়ে রাখবো। মনে করো হচ্ছে মানে আমি অরবিটাল সম্পর্কে যদি একটু বলি, সেটা হচ্ছে মনে রাখবা যে একটা ইলেকট্রনের চলার পথ, অর্থাৎ ইলেকট্রন যেখানে পরিভ্রমণ করবে তাকে আমরা বলি অরবিট, এবং সেই ইলেকট্রনটাকে যেই অর্থাৎ অরবিটের মধ্যে যেই প্লেসে আমরা 90 থেকে 95% পাওয়ার পসিবিলিটি থাকে বা পাবো, সেটা হচ্ছে আমার অরবিটাল। অর্থাৎ আমি সোজাসাপটা কথাই যদি আমি একটু বলতে চাই, তুমি যেই পথে ভ্রমণ করো বা তুমি যেই পথে চলাচল করো সেটা হচ্ছে তোমার চলার পথ বা অরবিট, আর তুমি যেই জায়গায় থাকো বা সেই চলার রাস্তাতে অর্থাৎ রাস্তার পাশে অর্থাৎ যেই বাড়িতে থাকো তুমি, সেই বাড়িটা হচ্ছে তোমার অরবিটাল। সো এমন অরবিটাল কে কে আছে ভাই? আমরা জানি এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এগুলো আমি অর্থাৎ থার্ড চ্যাপ্টারের স্টার্ট থেকে যখন আমি পড়াবো তখন কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। তো আমি আবার বলি এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এখন এই যে এই অরবিটালগুলো যখন আমাদের শেয়ার ঘটবে, অরবিটালগুলো যখন শেয়ার ঘটবে তখন এই অরবিটাল শেয়ারের মধ্যে দুই ধরনের বন্ধন হয়, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে কি পাই বন্ধন। ওকে, আমার কথা কি ক্লিয়ার? আমরা তাহলে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমি আবারও যাচ্ছি যে অরবিটাল শেয়ারিংয়ের মধ্যে আমাদের আসলে কালার পেনটা পাচ্ছিলাম না, যার ফলে আসলে আজকে ব্ল্যাক পেন দিয়ে তোমরা করো একটু কষ্ট করে, ইনশাল্লাহ সামনের দিন কালারফুল কালার থাকবে, নিজেরাও রঞ্জিত হবো ইনশাল্লাহ। তো চলো, অরবিটাল শেয়ারিংয়ের মাধ্যমে আমরা কয়টা বন্ধন পাচ্ছি? একটা সিগমা বন্ধন, পাই বন্ধন। ভাইয়া সিগমা বন্ধন কি আর পাই বন্ধন কি? আমি আগেই বলেছি ভাই অরবিটালটা কি আর অরবিটটা কি, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার যখন এটাতে অরবিটাল সম্পর্কে বিস্তৃত আছে, অর্থাৎ যে জায়গায় ইলেকট্রনটা পাওয়ার পসিবিলিটি 90 থেকে 95%, অর্থাৎ যেখানে ইলেকট্রন থাকবে এক্স্যাক্টলি সেটাই হচ্ছে আমার অরবিটাল। এবং ভিন্ন ভিন্ন আকৃতির জন্য এক একটা অরবিটালকে আমরা নামকরণ করছি। আমরা এরকম এই অবস্থানের উপর ডিপেন্ড করে কখনো তাকে এস অরবিটাল বলছি, কখনো তাকে পি অরবিটাল বলছি, কখনো তাকে ডি অরবিটাল বলছি, বা কখনো তাকে আমি এফ অরবিটাল বলছি। এই যে এই এস এর সাথে এই অরবিটাল অধিক্রমণ বা হচ্ছে সংকরণ, এই যে অধিক্রমণ একটা কথা বলেছি, এটাও কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। সো ওকে, আজকে স্পষ্ট শোনা যাচ্ছে। ওকে, তাহলে এই যে এই অধিক্রমণের উপর ডিপেন্ড করে বা অরবিটালগুলোর একটা কি শেয়ারিং ঘটতে পারে, সেই অরবিটাল শেয়ারিংয়ের উপর ডিপেন্ড করে কি হয়, সিগমা বন্ধন হয় এবং পাই বন্ধন হয়। তো চলো আমরা এটা চুলচড়া বিশ্লেষণে আমরা চলে যাই। ভাইয়া সিগমা বন্ধন কি? মনে রাখবা এক একটা অরবিটাল সামনাসামনি যখন এদের অতিক্রমণ ঘটবে বা সংকরণ ঘটবে তখন তাদেরকে আমরা কি বলবো, সিগমা বন্ধন। এবং পাই বন্ধন কি হচ্ছে, পাশাপাশি হচ্ছে তোমার যে বন্ধন। ভাইয়া কিছু বুঝিনি, ভাইয়া এখনো বুঝবা না, চলো আমরা আঁকলে বুঝতে পারবা। সাপোজ আমরা যদি একটা এস অরবিটাল চিন্তা করি, এস অরবিটালের আকারটা এরকম, অর্থাৎ আরেকটা আমরা এস অরবিটাল চিন্তা করব, একটা আমরা নিব হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, সাপোজ পি অরবিটাল, তারপর হচ্ছে কি আমাদের পি অরবিটাল, আমরা অক্ষ চিন্তা করব, টুকু আমরা অক্ষ দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই, আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি। এটা এক্স, ওয়াই, জেড, যাই হোক আমরা কয়েকটা সামনাসামনি অরবিটাল সংকরণ আমরা দেখাবো, আজকে স্পষ্ট শোনা যাচ্ছে। ওকে, সো আমরা কয়েকটা সামনাসামনি সংকরণের তোমার দেখাবো। এটা আমরা এস অরবিটাল, মনে রাখবে এটা হচ্ছে এস অরবিটালের আকারটা এরকম। আমরা কোনো এখানে অক্ষ দেখাইনি, জাস্ট হচ্ছে তোমাদের প্রাথমিক একটা হচ্ছে আমরা ধারণা দিব। ধরো এস আর এস এর সামনাসামনি অর্থাৎ সামনাসামনি অধিক্রমণের ফলে যেরকম হয় আসলে দেখো কিছুটা এরকম হয়ে যাচ্ছে, এস অরবিটাল
এস অরবিটাল যখন আমাদের পাশাপাশি হচ্ছে তোমার সামনাসামনি আমাদের যখন বন্ধন হয়েছে তখন আমার কি এরকম হয়ে যাচ্ছে, যখন আমরা একটা এস অরবিটাল এবং পি অরবিটাল সামনাসামনি অতিক্রমণ বা হচ্ছে তোমার কি জাস্ট হচ্ছে অরবিটালটা শেয়ারিং ঘটবে। এখানে আমার কোন ধরনের সিগমা হচ্ছে এস এস সিগমা, সেম টু সেম এখানে আমার কোন ধরনের সিগমা হবে বলো, এটা হচ্ছে আমার কি এসপি এখানে আমরা যখন করব তখন আমাদের হয়ে যাবে আসলে পিপি। মনে রাখবা আমি জাস্ট কিন্তু তোমাদের জাস্ট হচ্ছে কি এটা আমার কি পিপি, আমাদের জাস্ট হচ্ছে মানে হচ্ছে কি আমরা অরবিটাল জাস্ট শেয়ারিংটা দেখিয়েছি, কিন্তু এরা যখন আবার সংকরিত হয়ে যাবে, আমি আবার বলছি এরা যখন সংকরিত হয়ে যাবে তখন কিন্তু এই চিত্রটা হচ্ছে আরেকটু ভিন্ন হবে। আমরা আবার বলি হ্যাঁ এসপি সিগমা। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আজকের ক্লাসটা, ওকে ধন্যবাদ তোমার কি মাইনুদ্দিন খান, ধন্যবাদ। সো আমি আবার বলি এটা কিন্তু জাস্ট হচ্ছে আমি সামনাসামনি জাস্ট অরবিটালটা শেয়ারিং আকারে দেখিয়েছি, একটু জাস্ট হচ্ছে আমরা মাথাতে এতটুকু রাখো, আমরা যখন সংকরিত চিত্রটা দেখাবো তখন কিন্তু এটা সংকরিত হয়ে যাবে, অর্থাৎ সংকরণের একটু সামনে গিয়ে আমরা এটা দেখাবো। এর চিত্রটা জাস্ট হচ্ছে আমরা শেয়ারিং অর্থাৎ এদের জাস্ট হচ্ছে সিগমা বন্ধনটা কীভাবে হচ্ছে জাস্ট এতটুকু দেখিয়েছি, আমরা কিন্তু সংকরিত আকারটা এখনও দেখাইনি রাইট নাও। ওকে, তোমরা এই চিত্রটা মাথায় রাখো, আমরা যখন কিছুক্ষণ পরে সংকরণে চলে যাব তখন কিন্তু ইনশাল্লাহ আমরা এটা সংকরিত কাঠামোটা দেখাবো। এখন জাস্ট হচ্ছে আমরা সামনাসামনি বন্ধন দেখেছি। দেখো ভাই এটা একটা এস অরবিটাল, একটা এস অরবিটালের সাথে কোন ধরনের বন্ধন রয়েছে, সামনাসামনি না মুখোমুখি বন্ধন। আমি আবার বলি সিগমা বন্ধন মানে কি ভাই, মুখোমুখি বন্ধন। এই একটা এস অরবিটাল মুখোমুখি বন্ধনের ফলে যেই বন্ধনটা হয়েছে, এখানে এস এর একটা সিগমা হয়েছে, এখানে এসপির একটা সিগমা হয়েছে, আর এখানে কি পির একটা সিগমা হয়েছে। ভাইয়া পি কি হতে পারে, পি এক্স হতে পারে, পি ওয়াই হতে পারে, পি জেড হতে পারে। ভাইয়া এইগুলা কি, এইগুলো হচ্ছে অর্থাৎ পি অরবিটাল বরাবর যদি আমাদের ইলেকট্রনের অতিক্রমণটা থাকে বা ইলেকট্রনের মেক আকারে থাকে, ডাম্বেল আকারটা থাকে, তখন আমরা তাকে পি এক্স বলছি। আবার পি ওয়াই অক্ষ বরাবর যখন থাকবে তখন পি ওয়াই, পি জেড হচ্ছে জেড অক্ষ বরাবর যখন থাকবে তখন আমরা তাকে পি জেড বলছি। সো চলো আমরা এখানে চলে যাই। এখন এটা আমাদের দেখো প্রত্যেকটা কি মুখোমুখি কি আমার কি হয়েছে, মুখোমুখি আমার অরবিটালটা শেয়ারিং ঘটেছে। এই মুখোমুখি অরবিটাল শেয়ারিংয়ের ফলে দেখো এস একটা অরবিটাল এসপি হয়েছে, পি হয়েছে। তাহলে আমাকে বলো এদের তোমাদের মতে কোনটি হচ্ছে বেশি অধিক তোমার স্থায়ী বা শক্তিশালী হওয়া উচিত, এস নাকি এসপি নাকি পিপি? এটা একটু আমাকে জানাও। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যদি দেখি যে এস এর কিন্তু নির্দিষ্ট কোনো দিক নাই, কারণ আমরা এই পি এর ক্ষেত্রে দিক আমরা বিবেচনা করতে পারছি, আমরা পি এক্স করতে পারছি, পি ওয়াই করতে পারছি, পি জেড করতে পারছি। সো আমরা এখানে একটা পি এক্স দেখিয়েছি। সো আমি যেটা বলছি যে হচ্ছে তোমাদের মতে বা তোমরা কি মনে করো, ধরো যদি আমরা এস সিগমা বলি, এসপি সিগমা বলি আর হচ্ছে কি পি সিগমা বলি, তাহলে আমাকে জানাও যে এদের মধ্যে স্থায়িত্ব, হ্যাঁ এদের মধ্যে নিচের চিত্র দেখা যাচ্ছে না। ওকে, আমরা পারো মেনশন করো বা শেয়ার দাও ইনশাআল্লাহ। ওকে, তো চলো আমরা দেখো যে এস অর্থাৎ এরা যেহেতু কি সিগমা বন্ধনে আবদ্ধ, অর্থাৎ এই পি এসপি আর এটা হচ্ছে কি এস এরা কি আমাদের সিগমা বন্ধনে আবদ্ধ হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে কারা বেশি স্থায়িত্ব বা কারা বেশি আসলে কি শক্তিশালী হবে। মনে রাখবা যে হচ্ছে পি এর আমাদের প্রত্যেকটাকে একটা সরলরৈখিক বরাবর যদি চিন্তা করি, সিগমা বন্ধন কিন্তু প্রত্যেকটা একটা সরলরৈখিক একটা চিন্তা হচ্ছে, যেমন এস এর মতো একটা সরলরৈখিক বা সামনাসামনি একটা সরলরৈখিক বন্ধন হচ্ছে। এখন আমি প্রশ্নটা করেছিলাম যে এই সরলরৈখিক বন্ধনের মধ্যে কোনটি আসলে সবচেয়ে অধিক স্থায়ী বা শক্তিশালী বন্ধনে আবদ্ধ হবে। মনে রাখবা এখানে কি হবে যে পিপি ইজ গ্রেটার দেন এসপি ইজ গ্রেটার দেন এসপি। কেন ভাইয়া? কারণ হচ্ছে ভাইয়া এস এর কোনো দিক নাই, অর্থাৎ পি এর দিক কিন্তু নির্দিষ্ট একটা দিক আছে। যখন আমি পি এক্স দিব তখন এদের একটা নির্দিষ্ট দিকে খুব শক্তিশালী একটা বন্ধনে আবদ্ধ হবে, তারপর হচ্ছে
তারপর হচ্ছে আমরা যখন এসপিতে আসব, একটা এস এর কি হয়েছে আমাদের নির্দিষ্ট আকার নাই, এবং পি এর কিন্তু এস এর হচ্ছে কি আমাদের নির্দিষ্ট কিন্তু দিক নাই, পি এর একটা নির্দিষ্ট দিক আছে, তাই হচ্ছে তুলনামূলকভাবে পিপি হতে তুলনামূলক কম হবে কি এসপি। এবং তারপর হচ্ছে কি আমাদের এস এস এর মধ্যে কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই, যেহেতু নির্দিষ্ট কোনো দিক নেই তাহলে হচ্ছে এদের কি এদের হচ্ছে তোমার যে সংকরণ বা হচ্ছে যে স্থায়িত্বটা সেটা কিন্তু তুলনামূলক কম হবে, এটা তোমরা হচ্ছে লিখে রাখতে পারো। তারপর হচ্ছে আমরা এখন আস্তে ধীরে পাই বন্ধনে যাব। তো এই পাই বন্ধনে যাওয়ার পরে হ্যাঁ আমরা পাই বন্ধনে যাব। আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। আমার কথা কি ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা, তোমরা সবাই শেয়ার করে দাও ক্লাসটা ইনশাল্লাহ। আর হচ্ছে তোমাদের আমার কথা কি ক্লিয়ার কিনা একটু জানাও। আর এই ক্লাসের শেষে কিন্তু তোমাদের জন্য একটা চমক রয়েছে অবশ্যই, অর্থাৎ আজকের ক্লাসটা জাস্ট যারা করতে পারবা, কালকে কিন্তু আমরা বুয়েট রুয়েট কুয়েট এগুলো হচ্ছে সলভ করাবো। ওকে, একটানা সলভ করাবো এবং তোমরা কিন্তু ইজিলি এগুলো পারবা, বুঝতে পারছো? আজকের ক্লাসটা যারা দেখবা মূলত কালকের ক্লাসটা তাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। এবং আমি লেকচার কিন্তু তোমাদের কোনো হাই টিপিক্যাল কোনো লেকচার দিব না, তোমাদের খুবই ইজি, যেটা হচ্ছে তোমরা নিজ থেকে সব কিছু করতে পারবা। বিলিভ মি, আজকে হয়তো প্রথম ক্লাস অনেকেই জানো না, এটা কিন্তু রেগুলার 12টায় ক্লাস হবে এবং রেগুলার তোমাদের পুরো চ্যাপ্টার পাওয়ার জন্য তোমরা যতটুকু শেয়ার বা কেয়ার করবা ততটুকু কিন্তু আমরা ইনশাল্লাহ ওকে দিব ইনশাল্লাহ। তো চলো আমরা বলি, এই হচ্ছে সিগমা বন্ধন। ভাইয়া তাহলে ভাইয়া সিগমা বন্ধনের বৈশিষ্ট্য আমরা দেখতে চাই। ভাইয়া সিগমা বন্ধনের বৈশিষ্ট্য তাহলে কি কি হচ্ছে দেখো, এরা কি অধিক কি স্থিতিশীল হচ্ছে, স্থিতিশীল হচ্ছে ভাইয়া। তারপর কি এদের ইয়াটা কি সরলরৈখিক বরাবর হচ্ছে, তারপর এদের আমরা আরেকটা বৈশিষ্ট্য যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, এটা একটু মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট, যে সিগমা বন্ধন কিন্তু সবসময় সংকরিত প্লাস অসংকরিত এই দুইটা ফর্মে গঠিত হইতে পারে। আমি আবার বলছি কিভাবে ভাইয়া, এখানে কিন্তু আমি কোনো ডিরেক্ট সংকরায়ন করিনি। আমি যখন এই চিত্রটা আঁকিয়েছি তখন তোমাদের বলেছি যে এদের যখন আমি সংকরণ কাঠামোটা দেখাবো তখন চিত্রটা কিন্তু আরেকটু ভিন্ন হবে। তাহলে যেটা বুঝতে পারছো যে এস অর বি অর্থাৎ হচ্ছে যে তোমার সিগমা বন্ধনটা কিন্তু অবশ্যই কিন্তু হচ্ছে তোমার কি সংকরিত হতে পাওয়া যায়, অসংকরিত, এই দুইটা উভয় প্লেসেই পাওয়া যায়। এই দুইটা জিনিস একটু মাথায় রাখো ভাই, এই দুইটা জিনিস একটু মাথায় রাখো যে হচ্ছে তোমার এই কি বলে যে হচ্ছে সিগমা বন্ধনটা সংকরিত এবং অসংকরিত দুইটা ফর্মেই পাওয়া যায়, এই জিনিসটা একটু খেয়াল রাখো। ওকে, আমরা তাহলে এখন পাই বন্ধনে যাব, আশা করি তোমরা বুঝতে পারছো। সো চলো আমরা ইনশাল্লাহ পাই বন্ধনে চলে যাই ইনশাল্লাহ। আমরা এস অরবিটালের চিত্রগুলো এখানে নিচে রাখতেছি। আমরা পাই বন্ধনের জন্য নিচে এইদিকে একটা চিত্র আঁকবো। আমরা যদি সাপোজ এসপি দিয়ে অলরেডি সংকরিত কোনো একটা আমরা চিত্র আঁকলাম, সাপোজ ওকে দেখো। আর আরেকটা মনে রাখবা যে হচ্ছে যে কোনো একটা বন্ধন গঠনের জন্য আগে কিন্তু সিগমা বন্ধন গঠিত হবে, তারপর কিন্তু হচ্ছে পাই বন্ধন গঠিত হবে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা। সো চলো আমরা ইনশাল্লাহ চলে যাই। পাই বন্ধন হচ্ছে আমরা যখন সিগমা বা এস এবং পি এসপি আমরা দুইটা হচ্ছে কি শেয়ারকৃত দুইটা কাঠামো আমরা পাশাপাশি রেখেছি, যেখানে এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস এবং এটা হচ্ছে কি আমার পি। ওকে, এখন এদের মধ্যে যদি আমরা দেখি যে এই এস এর মধ্যে কি একটা আমাদের সিগমা বন্ধন গঠিত হবে, যখন সিগমা বন্ধন গঠিত হবে তখন আমাদের এই যে পি অরবিটাল আর একটা পি অরবিটাল উভয়কে পাশাপাশি, অর্থাৎ দিকটা কিন্তু মুখোমুখি না। আমি বলেছি সিগমা মানে সামনাসামনি, দন্তাস অপর সামনাসামনি বন্ধন হলে সেটা হতো সিগমা। আর পাশাপাশি বন্ধন যখন থাকবে, অর্থাৎ পাশাপাশি বন্ধন কখন হবে, যখন সাপোজ এটার কেন্দ্রের এস এর সাথে এটা কেন্দ্রের এস এর একটা ধরো অলরেডি সিগমা বন্ধন ঘটে গেছে, কিন্তু পি এর দিক আর এই পি এর দিক সমান্তরালভাবে আছে বা পাশাপাশি আছে, তখন এদের মধ্যে এবং এই পাশাপাশির মধ্যে যে একটা দুর্বল বন্ধন হবে তাকে কিন্তু আমরা হচ্ছে বলছি পাই বন্ধন। ওকে, তাকে আমরা কি বলছি, পাই বন্ধন। অর্থাৎ এই যে পি অরবিটাল এবং এই
pp অরবিটালে মনে রাখবা এদের মধ্যে একটা বিজোড় ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে, মনে রাখবা কিভাবে একটা ইলেকট্রন থাকবে সেটাও জাস্ট আরেকটু সামনে গেলে আমরা বুঝতে পারবো। আমরা এত আগে থেকে অর্থাৎ পড়াবো সংকরণ, বাট এত আগে থেকে শুরু করার মিনিং বা কারণ আসছে আসলে যে তোমাদের আসলে রুট ম্যাপটা আসলে ক্লিয়ার করা, বুঝতে পারছো যে কিভাবে আসলে সংকরণে আমরা যাচ্ছি। আমরা সংকরণ তো পড়বো, বাট আসলে এটা এক্সিস্টেন্সটা কী ছিল সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা একটু যাচ্ছি। ওকে, দেখো, সো আমরা যদি দেখি যে আমরা এই পিপির মধ্যে অর্থাৎ এই যে পাশাপাশি বন্ধনের মধ্যে যে দুর্বল বন্ধনটুকু হবে এটাকে আমরা বলছি কি পাই বন্ধন। এখন এটা অনেক সময় তোমরা হচ্ছে যদি দেখো যে এটা দুই দিক থেকেই দেখানো হয়। ভাইয়া এখানে দুই দিক থেকে কেন দেখানো হয়? মনে রাখবা দুই দিক থেকে দেখানো হচ্ছে মূলত এই সিঙ্গেল ইলেকট্রনটা যদি উপরের দিকে থাকে, এই দুইটারই উপর দিকে থাকে, তাহলে বন্ধনটা আসলে এটা। এখানে কিন্তু পাই বন্ধন একটা বোঝানো হয়েছে, অর্থাৎ দুইটা অসংকরিত অরবিটাল। অসংকরিত কেন অসংকরিত বলছি আমি আবারও বলছি, অসংকরিত এটা যখন আমি ধর্মটা পড়বো তখন কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। দুইটা অসংকরিত অরবিটালের মধ্যে যে আমার বন্ধনটুকু হচ্ছে সেটাকে আমার পাশাপাশি বন্ধনের মাধ্যমে যেটা হচ্ছে সেটাকে আমার পাই বন্ধন হচ্ছে। এখন আমরা যেটা বলবো সেটা হলো যে চলো আমরা দেখে যাই এদের ধর্মটা দেখবো, এদের ধর্মটা দেখবো। ভাইয়া ওইখানে আমাদের এদের অর্থাৎ সিগমা বন্ধনের ধর্মগুলো কি দেখেছি? ওটা স্থিতিশীল, তাহলে স্বাভাবিকভাবে এটা কি দুর্বল হবে, যেহেতু এটা সামনাসামনি অতিক্রমণ ঘটেছিল, যার ফলে এই দুইটার ইলেকট্রন মেঘগুলা খুব সুশক্তি মানে শক্তিশীল একটা বন্ধন কাঠামো গঠন করে। কিন্তু এখানে পাশাপাশি থাকার ফলে সেই ইলেকট্রন মেঘ দিয়ে একটা তোমার শক্তিশালী বন্ধন কিন্তু গঠন করতে পারে না, বুঝতে পেরেছো? তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এদের ঠিক আমরা এটা এদের হচ্ছে কি শক্তিশালী বলেছিলাম, তাহলে এদের বন্ধনটা কি হবে? দুর্বল হবে। সিগমা বন্ধনের সামনাসামনি ছিল, তাহলে এটা কি হবে? পাশাপাশি। তারপর আমরা আরেকটা কথা বলেছিলাম যে সিগমা বন্ধনের ক্ষেত্রে যে সিগমা বন্ধন কিন্তু সংকরিত এবং অসংকরিত দুই ধরনের অরবিটালের জন্যই হবে। আমি আবার বলছি সিগমা বন্ধনের ক্ষেত্রে কিন্তু আমরা সংকরিত অসংকরিত দুইটার ক্ষেত্রে বলছি, কিন্তু মনে রাখবা পাই বন্ধন সবসময় অসংকরিত অরবিটালে হয়, অসংকরিত অরবিটাল। এবং তোমরা জাস্ট একটা আমাকে ওয়াদা দাও, একটা জিনিস একটু তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যত সংখ্যক পাই বন্ধন থাকবে একটা মৌলের কাঠামোতে, যত সংখ্যক পাই বন্ধন থাকবে তার অসংকরিত অরবিটাল তয়টা। আমি আবারও বলছি, একটা মৌলের যত সংখ্যক অসংকরিত অরবিটাল থাকবে, কারণ পাই বন্ধনটা কি হচ্ছে তোমার অসংকরিত অরবিটাল মিন করে, কারণ পাই বন্ধন কখনো ভাই সংকরিত অরবিটালে কখনো অংশগ্রহণ করবে না। ভাইয়া কেন? এটা কিন্তু কিছুক্ষণ পরে আমি তোমার ক্লিয়ার করে দেবো, সংকরণে যাওয়ার পরে তোমরা মোটামুটিভাবে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবা। তবে তার পূর্বে তোমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে তোমরা একটু খেয়াল রাখো যে পাই বন্ধন তখনই হবে অসংকরিত অরবিটালের মধ্যে থাকবে। তাহলে আমরা ঠিক উল্টা বলতে পারি, যতগুলো পাই বন্ধন থাকবে ততগুলো তার মধ্যে কি অসংকরিত অরবিটাল থাকবে। সো চলো এটার উপর ডিপেন্ড করে এই জিনিসটা তোমরা এই দুইটা কথা চিন্তা রাখবা যে সিগমা বন্ধন কিন্তু সংকরিত এবং অসংকরিত দুইটার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু পাই বন্ধনের ক্ষেত্রে কিন্তু সবসময় অসংকরিত অরবিটালের মধ্যে হবে। তো চলো আমরা চলে যাই, এখন আমরা মোটামুটি সংকরণে চলে যাব। আচ্ছা তোমরা কি এতটুকু পড়াইছি যে এতটুকু ভালোভাবে বুঝছো, না কোনো সমস্যা আছে? কোনো কিছু রিপিট করতে হবে এমন কিছু থাকলে একটু বলো। বুঝতে পারছো? যখন আরও কিছু প্র্যাকটিস করবো আমরা এই দেখো পাশে কি লিখছি, অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিনের কাঠামো এরকম সিগমা এবং পাই বন্ধন দিয়ে আমরা দেখাবো এবং এদের অরবিটাল চিত্র আমরা দেখাবো। তবে তার পূর্বে যে সিগমা বন্ধন জাস্ট হচ্ছে এতটুকু মনে রাখো যে সিগমা মানে সামনাসামনি অধিক্রমণ বা সামনাসামনি অরবিটাল শেয়ার। আমি কি বলেছি যে সমযোজী বন্ধনটা কিন্তু দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রন শেয়ার। ইলেকট্রন শেয়ারটা হচ্ছে কি একক বন্ধন, যখন দুইটা মৌলের একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটুকু হবে তখন আমরা একক বন্ধনে সমযোজী বলছি। দ্বিবন্ধন মানে দুইটা মৌলের দুইটা বন্ধন তোমার কি শেয়ারিংয়ের মাধ্যমে কি তোমার ডাবল বন্ধন, ত্রিবন্ধন কি এরকম তিনটা ইলেকট্রন আমাদের শেয়ার মানে কি অংশগ্রহণ করে। আর আমরা যখন অরবিটাল শেয়ারিং বলবো, অরবিটাল শেয়ারিং মানে কি হচ্ছে আমাদের তোমার যদি অরবিটাল দ্বয় অর্থাৎ SPDF এর যে অরবিটালগুলো অর্থাৎ এরা যদি সামনাসামনি অরবিটাল তোমার কি ঘটে যে মিশ্রণ ঘটে, তখন আমরা কি বলছি যে তোমার সিগমা বন্ধন। এবং পাশাপাশি যখন ঘটবে অর্থাৎ সাপোজ এটা একটা অরবিটাল যখন পাশাপাশি থাকবে তখন এদের মধ্যে সিঙ্গেল ইলেকট্রন যে পাশাপাশি দুর্বল বন্ধনটা হবে সেটা হচ্ছে ভাইয়া পাই। এখন হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, ইভানোর অনেক দেরিতে আসছো।
ওকে, তোমাদের আসলে বিষয়টা তোমরা আরেকটু ক্লিয়ার হবা। আমরা হচ্ছে যখন কাঠামোতে যাব, অর্থাৎ আমরা যখন চিত্রতে যাব, এখন ক্লিয়ার হবো। তো সংকরণে যখন যাব তখন আরও ভালোভাবে ক্লিয়ার হবা। তো চলো আমরা সংকরণে চলে যাচ্ছি। জুস থিওরি পেতে হলে মানে সংকরণ পড়াবো। তো চলো, সংকরায়ন জিনিসটা আসলে কি? আমাদের বাঙালিকে কি বলা হয়? সংকর জাতি বলা হয়। ভাইয়া সংকর জাতি বিষয়টি একটু শোনা শোনা লাগতেছে। এই তো কেমিস্ট্রি তো আসলে এখানে সংকরটা বিষয়ে এতটুকু, অর্থাৎ আমাদের আদি যে হচ্ছে পিতামাতা বা যারা আগে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু বাঙালিতে হচ্ছে এক একটা জাতি, বাঙালিটা একটা কিন্তু মিক্সড জাতি, এটাকে আসলে বলা হচ্ছে সংকর। অর্থাৎ তোমার দেখা যাচ্ছে কেউ হচ্ছে অস্ট্রেলিয়ান, আবার কেউ হচ্ছে আর্য জাতি, তাদের মাধ্যমে মানে হচ্ছে একটা কি বন্ধনের মাধ্যমে, তাদের বন্ধনের মাধ্যমে তাদের যে সন্তান হয়েছে বা তাদের মাধ্যমে বিস্তারের মাধ্যমে কি একটা আমাদের বাঙালির মধ্যে এক একটা কৃষ্টি কালচার, অর্থাৎ অনেক ধরনের কৃষ্টি কালচার বা হচ্ছে আমাদের যে ভাষাটুকু, আমাদের ভাষাটুকু কিন্তু অন্যান্য ভাষার কি মিক্সিং। আমি যদি বলি যে ভিন্ন দুইটা ভাষা যখন একই শক্তি সম্পন্ন বা একই একটা ভাষা মিক্সিংয়ের মাধ্যমে একই একটা ভাষা প্রকাশ করব, তখন আমরা সেই ভাষাটাকে কি বলছি? একটা সংকর ভাষা। সেম টু সেম আমরা ভিন্ন দুইটা কালার বা ভিন্ন দুইটা গোষ্ঠীর দুইজন মানুষ যখন একই সাথে একটা বন্ধনের মাধ্যমে, যে একটা হচ্ছে তোমার কি একই হচ্ছে তোমার টাইপের মানুষ উৎপন্ন হচ্ছে, তখন সেই জাতিরে আমরা কি বলছি? আসলে সংকর জাতি। সেম টু সেম আমরা মৌলের ক্ষেত্রে দেখব, আমরা হচ্ছে মৌলের ক্ষেত্রে দেখব। অর্থাৎ আমরা সাপোজ যদি দুইটা আম নিই, সাপোজ ধরো তোমরা বলবা ধরো দুইটা আম, অর্থাৎ দুইটা আম। আমাদের কালিতে প্রবলেম হচ্ছে, আমি একটু পেন দেখতেছি, জাস্ট এ মিনিট। আমাদের পেনে যেহেতু প্রবলেম হচ্ছে এটাতে, ওয়েল চলো। তো আমরা কিন্তু হচ্ছে কি করব, ভিন্ন দুইটা সাপোজ আম নিস, সাপোজ এই যে মনে করে এটা আজকের জন্য এটা আম, ওকে। ওকে, সো এই তিনটা ভিন্ন আম নিচ্ছে, মনে করে এটা আম। ভাই বুঝতে পারছো? রাজশাহী তো আমের কোনোই নাই, আমের কিন্তু কোনোই নাই। এই তিনটা ভিন্ন আম নিচ্ছি ভাই, খুবই মানে প্রেশারলেসলি পড়াবো তোমাদের। আহামরি যে তথ্যের বাহার, আহামরি নিজেকে হাজির করার জন্য খুবই একবারে মানে হাইথটিক্যাল কিছু ভাই কিছুই পড়াবো না। জাস্ট হচ্ছে তুমি দেখো আম থিওরি আমরা পড়াবো, এবং আম থিওরি করতে করতে কালকে যখন হচ্ছে আমরা একটু জাস্ট হচ্ছে এটা পিছিয়ে নিই, হ্যাঁ, কালকে যখন আমরা পড়বো তখন কিন্তু কালকে যখন এটা ক্লাসটা করব তখন কিন্তু তোমরা সব আম থিওরি দিয়ে কিন্তু সব কিন্তু মোটামুটি শেয়ার করতে পারবা। একটু জাস্ট হচ্ছে ওয়েল। তো চলো আমরা হচ্ছে দেখি ভিন্ন আকৃতি। দেখো তিনটা আম আছে, সাপোজ হচ্ছে ভিন্ন জাতের তিনটা আম, ওকে। আমি বাজার থেকে নিয়ে আসছি তোমাদের জুস খাওয়ার জন্য, ধরো তোমরা তো আমার বাসায় চলে আসছো। এখন এই ভিন্ন তিনটা আমকে আমি কি করছি, ব্লেন্ডার মেশিনে আমরা দিছি, ওকে, ব্লেন্ডার মেশিনে দিছি। এই তিনটা আমকে যখন আমি কি করছি, ব্লেন্ডার মেশিনে দিছি, অবশ্যই ছালটা ছাড়িয়ে, ছাল দিয়ে তো আর দিইনি, তো ছালটা ছাড়িয়ে যে ব্লেন্ডার মেশিনে আমি দিয়েছি, ব্লেন্ডার মেশিনে দেওয়ার পরে সাপোজ হচ্ছে তিনটা গ্লাসে আমরা হচ্ছে এটাকে রাখলাম। যখন ধরো ভিন্ন তিনটা আমের এদের স্বাদটা কিন্তু ভিন্ন হতে পারে, কোনোটি একটু টক হতে পারে, কোনোটি একটু মিষ্টি হতে পারে, কোনোটার মিষ্টতা অনেক বেশি হতে পারে। সো ভিন্ন তিনটা স্বাদের আম যখন আমি ব্লেন্ডিং মেশিনে দেওয়ার পরে এরা কি যখন ব্লেন্ডেড হয়েছে, অর্থাৎ ব্লেন্ডেড হয়ে গেছে অলরেডি, অর্থাৎ এরা কি অলরেডি মিক্সিং হয়ে গেছে। মিক্সিং হয়ে যাওয়ার পরে যে আমি রসটুকু পাচ্ছি বা যেই জুসটুকু পাচ্ছি, তাদের স্বাদ কি ভাই এক হবে না? আমাকে বলো, তাদের স্বাদ কি এক হবে না? মূলত এই যে এক হচ্ছে বা মিক্সিং হয়ে গেছে, তখন আমি এদেরকে বলতে পারি আমের সংকরণ। কোন কোন আমের সংকরণ? যদি আমরা ধরো যদি বলি যে এটাকে যদি আমরা বলি ফজলি আম বা এই যে 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 কোয়ালিটির আম, তখন আমরা বলবো অমুক, যে ধরো আমি যে জুসটা বানাইলাম তখন তোমরা জুস খেয়ে বললা যে ভাইয়া এটা কিসের জুস? আমি বললাম যে এই কয়েকটা আমের সংকরণ বা মিক্সিং করে তোমাকে এই জুসটা দিয়েছি। ভাইয়া এটাই আসলে তোমার হচ্ছে কেমিস্ট্রির সংকরণ। তোমরা জিনিসটা অনেক অনেক হচ্ছে জটিলভাবে দেখো। চলো আমরা এখন চলে যাব, এই যে চিত্রগুলো আছে না ভাই, জাস্ট হচ্ছে রেখে দাও। আমরা এখন চলে যাব সংকরণে, এখন ডিরেক্ট চলে যাব। এই যে ভিন্ন আমের বা জুস থিওরি ইনশাল্লাহ আমরা করাবো, তোমরা জাস্ট হচ্ছে শেয়ার বা কেয়ার করো, আমরা এখনই চলে যাব। চলো এখন সংকরণ, তাহলে জিনিসটা কি ভাই? সংকরণ হচ্ছে মনে রাখবা যৌগ গঠনকালে
যৌগ গঠন কালে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালের মধ্যে মিশ্রণের ফলে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে পরিণত হয় তাকে আমরা কি বলি? সংকরণ বলি। ওকে, তাহলে আমরা কি যাচ্ছি যে হচ্ছে যৌগ গঠনকালে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহের, আমরা একটু অরবিটাল সমূহ করছি, অরবিটাল সমূহের। সো এখানে কিন্তু অরবিটাল সমূহ কিন্তু প্রায় সমশক্তি সম্পন্ন থাকবে, অর্থাৎ এদের শক্তির মধ্যে একটু ডিফারেন্ট থাকবে। সো এই যৌগ গঠনকালে তোমার এই ভিন্ন ভিন্ন শক্তির অরবিটালগুলোকে যখন আমি মিক্সিংয়ের ফলে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে পরিণত হবে তখন তাকে আমরা সংকরণ বলি। আমরা আম থিওরিটা যদি বলি, তিনটা ভিন্ন আকৃতির তিনটা ভিন্ন স্বাদের আমরা কি করছি, একত্র করার ফলে যে একটা সম স্বাদের অর্থাৎ একই স্বাদের যে হচ্ছে তোমার আমি আমের জুসটা পেয়েছি, তখন কিন্তু আমি তাকে কি বলছি যে হচ্ছে তিনটা আমের সংকরণ বলছি। সেম টু সেম আমরা যখন মৌলের পড়বো, মৌলের ক্ষেত্রে কি আসলে ভাই সংকরণটা মিক্সিংটা কি হয় আসলে যোজ্যতা স্তরে, অবশ্য যৌগ গঠনকালে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহের একাধিক মৌলের আমরা এখানে অ্যাড করতে পারি, কিন্তু এটা আসলে মেইন টার্মাল পয়েন্ট। তোমাদের বইয়ে আরও অনেক বিশাল কিন্তু থাকবে। একটু আবার বলতেছি, সংকরণ মিন্স কি মিক্সড? হ্যাঁ, সংকরণ মানে আসলে হাইব্রিডাইজেশন বা আসলে মিশানো, কিন্তু এখানে এই মিক্সডের পরে অর্থাৎ এই মিক্সড হওয়ার পরে বা মিশ্রণের পরে এদের একটা ধর্ম আবর্তিত হয়, সেটা হচ্ছে সমশক্তি সম্পন্ন হয়ে যাবে। তোমরা কি এতটুকু কি ক্লিয়ার কিনা? আম থিওরির সাথে সংকরণটা মিলছে ভাই? এতটুকু ক্লিয়ার ভাই? কোনো প্যারা দিব না, সংকরণ নিয়ে কোনো প্যারা দিব না, এমনকি হচ্ছে প্যারাহীনভাবে কালকে এটা হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছো সংকেত অর্থাৎ সংজ্ঞাটা কি ক্লিয়ার? আমি কি বলছি যে ভিন্ন শক্তি প্রায় সমশক্তি সম্পন্ন অর্থাৎ একটু ডিফারেন্ট আছে এদের শক্তির মধ্যে, যখন আমি কি মিশ্রণের ফলে বা মিশ্রণ বা এখানে আমরা অধিক্রমণ ইউজ করতে পারি, অধিক্রমণের ফলে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে পরিণত হয় তাদেরকে আমি বলছি কি আসলে সংকরণ। তো চলো আমরা দেখি এক একটা সংকরণ দেখি। এই যে পাশে চিত্র দেখতে পাচ্ছ, এস এর কি এটা সিগমা বন্ধন আমাদের গঠিত হয়েছে হলো, অর্থাৎ চলো আমরা তাদের মধ্যে এখন এই সংকরণটুকু দেখবো কিভাবে আসলে হয়। যে ধরলাম এস অরবিটাল, এই এস আগেই বলে নিই এটা হচ্ছে তোমার রুয়েটে আসছিল, এটা সালটা আমার খেয়াল নাই, অর্থাৎ কালকে যখন আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করব পুরোপুরি একটা হচ্ছে আমরা আমেজ নিয়ে সলভ করবো ইনশাল্লাহ, কারণ আজকে অনেকটুকু হয়ে যাবে। ধরো এস তারপর হচ্ছে সাপোজ এস পি, সাপোজ আচ্ছা আমরা অক্ষর না দিই, আমরা অক্ষর পরে দিচ্ছি, আমরা হচ্ছে সাপোজ অক্ষর পরে আচ্ছা দিই, সমস্যা না। ওকে, দেখো অরবিটালটা যখন শেয়ারিং হয়েছিল তখন এসটা কিরকম হয়েছিল ভাই? এরকম দুইটা এস জাস্ট হচ্ছে কি অরবিটাল শেয়ার্ড আকারে আছে, বাট যখন সংকরিত হয় তখন এটা কীরকম হয়ে যায়? ধরো এস আমরা যখন এদের মধ্যে সংকরিত কাঠামোটা দেখাবো তখন কাঠামোটা এরকম হয়ে যাবে প্রায়, মনে থাকবে? এটা কিন্তু আসছে, চিত্রটা আসছে, এটা হচ্ছে রিটেন আসছে, রুয়েটের রিটেনে আসছে, রিটেনে আসছে, এই চিত্রই আসছে, অর্থাৎ কোয়েশ্চেনে তোমার এরকম ছিল, এরকম দেওয়া ছিল, বলছে যে এটা কেমন হবে, সংকরিত কাঠামোটা কেমন হবে, হ্যাঁ সংকরিত কাঠামোটা কেমন হবে এমন দেওয়া ছিল। ওকে, সো আমরা দেখব এস এবং পি এর মধ্যে যদি আমাদের কি হয়, সংকরিত হয়, তখন এদের চিত্রটা কেমন হয় ভাই? মনে রাখবা এই যে এরকম, অর্থাৎ একদিকের যে আকৃতিটা সেটা মোটা হয়ে যায় আর একদিকে কি ছোট হয়ে যায়। অনেক বইয়ে অর্থাৎ তোমাদের হাজারি স্যারের বই অনুযায়ী কিন্তু এরকম দেওয়া আছে, অনেক বই এই ছোটো পার্টটাকে তারা কাউন্ট করে না।
আবার অনেক ভাইয়াদের লেকচারও দেখবা যে হচ্ছে তারা ছোট পার্টটাকে কাউন্ট করে না, কিন্তু আমি কাউন্ট করব, কারণ এটা আসলে ছোট পার্টে, এটা আসলে মেইন পার্ট। ওকে, অর্থাৎ এস আর পি আদতে যখন এদের মধ্যে সংকরণটা ঘটবে তখন একদিকে তোমার হচ্ছে বড় হয়ে যাবে, জাস্ট আরেক দিকের অংশটা একেবারে ছোট হয়ে যাবে। যেই দিক এস আমরা কাউন্ট করছি সেই দিক অংশটাকে আমরা বড় হয়ে যাবে, যেই দিকে আমরা যে কোনো দিকে একটা এস কাউন্ট করতে পারি। ওকে, তারপর পিপি অর্থাৎ এটা কি আমার এসপি ছিল, এসপি এটা কিন্তু আমার এসপি সংকরণের ফলে যে কাঠামোটা হয় এটা কিন্তু এসপি সংকরণের ফলে, এটা কি আমার এস এস সংকরণের ফলে যে কাঠামোটা হয়। আর হচ্ছে এই পিপি সংকরণের ফলে আসলে কীরকম হয়ে যায় ভাই বলো তো, আমাদের যখন পিপি সংকরণটা দেখব তখন আসলে আমরা যদি দেখি, দেখো ওকে, অর্থাৎ দুইটার মাঝ বরাবর যেই দিক দিয়ে সংকরণ ঘটতেছে মাঝ বরাবর, অর্থাৎ এটা এবং এটা, দেখো এদের মধ্যে কি জাস্ট হচ্ছে অরবিটাল শেয়ার ঘটেছিল, বাট এই চিত্রটা হচ্ছে জাস্ট শেয়ারিং, অরবিটাল শেয়ারিং। বাট অরবিটাল শেয়ার মানে অর্থাৎ সিগমা বন্ধন এখানে গঠিত হয়েছে, বাট এখানে অসংকরিত সিগমা বন্ধনের কাঠামো। বাট এখানে যেটা দেখছো এটা সংকরিত সিগমা বন্ধনের কাঠামো। ভাইয়া একটু মাথার মধ্যে টনক নড়াও, তোমাকে আমি বলেছিলাম যে সিগমা বন্ধনের কাঠামো বা হচ্ছে এটা কি সংকরিত হতে পারে, অসংকরিত হতে পারে। এখানে যখন সংকরিত হয়ে গিয়েছে দেখো ভাইয়া যে এস এবং পি, আমরা যদি ধরি যে এস এবং পি তারা কি ভিন্ন শক্তি সম্পন্ন থাকে, এস এর মান আর পি এর মান কি শক্তিটা ভিন্ন থাকে, বা প্রায় সমশক্তি, বা এস এর মধ্যে যদি দেখি আমরা প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালটা যখন আসলে মিক্সিং হয়েছে বা ওভারল্যাপ হয়েছে বা অধিক্রমণ ঘটেছে, ঘটার ফলে যে সমশক্তি সম্পন্ন, এই যে তোমার এসপি হয়ে গেছে বা এখানে পিপি হয়েছে, এটা হচ্ছে কি পিপি, এদের আকৃতিটা যদি দেখি পিপি, এই যে সমশক্তি সম্পন্ন অরবিটালে পরিণত হয়েছে তখন তাকে আমরা কি বলছি যে পিপির হচ্ছে কি আমার হচ্ছে সংকরণ। এই চিত্রটা ভাই একটু খেয়াল রাখো, এবং মোস্টলি আসলে আসে হচ্ছে এটা, মোস্টলি আমরা যত চিত্র আঁকবো ইন ফিউচার বা আঁকবো সবগুলো কিন্তু আমরা ওইটা করব। একটু জাস্ট হচ্ছে বলো সব কি ঠিক আছে কিনা। ওকে, আমরা এখন কিন্তু আস্তে আস্তে এখন মানে অ্যাকশন পার্টে যাচ্ছি, আস্তে ধীরে অ্যাকশন পার্টে যাচ্ছি, আস্তে ধীরে ইনশাল্লাহ অ্যাকশন পার্টে যাচ্ছি। ওকে চলো, ওকে আমরা এখন মুছে দিচ্ছি, একটা একটা করে দেখব আর হচ্ছে আমরা কি করব, রিভেঞ্জ নেব বা হচ্ছে এখন সংকরণকে দিয়ে আমরা খেলবো। চলো তো আমরা যদি লিখি, প্রথমে আমরা দেখব sp3 সংকরণ চিত্র। সো এদের আগে তোমার এই চিত্র করার আগে মনে রাখবা যে হচ্ছে যেই মৌলের সংকরণটা করব সেই মৌলের শেষ কক্ষপথী ইলেকট্রনগুলো বেজোড় ইলেকট্রন হয়ে যায়, বুঝছো, বা বেজোড় ইলেকট্রন হতে হয় সাধারণ যৌগে যখন আমরা সংকরণ করব। এতটুকু জাস্ট মনে রাখো, আমরা যখন কাঠামো দেখাবো তখন তোমরা ইজিলি আরও ভালোভাবে ইনশাল্লাহ ক্লিয়ার হবা। ওকে, আমার এখানে ভিডিওটা আটকে আছে। চলো, sp3 সংকরণ মানে কি রে ভাই, মানে কি ভাই, অর্থাৎ এস তিনটা পি এর কি সংকরণ হয়েছে, তারই কি বলতেছে আমি sp3, কোনো প্যারা নিছো ভাই, অ্যাটলিস্ট আমি বলতে চাই আমার পড়ার মধ্যে অ্যাটলিস্ট হচ্ছে কোনো প্যারা পাবা না, কোনো যাচ্ছে তথ্য আমারই হিউজ তথ্য কোনো কিছুই না ভাই। sp3 মানে কি, এই এস এর সাথে তিনটা পি কে রে ভাই, px py pz, এই হচ্ছে sp3 হচ্ছে সংকরণ চিত্র। যদি এই তিনটাকে যোগ করতে পারো তাহলেই হয়ে যাবে। ভাই কীভাবে করব, চলো আমরা করি। এস এর আকারটা কেমন ভাই, এই যে বার্তুল আকার, px এর আকার অর্থাৎ px x অক্ষ বরাবর কি থাকবে, এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই, এটা জেড। যেহেতু এক্স অক্ষর দিকে পি এর হচ্ছে কি ইলেকট্রনের তোমার বিন্যাসটা আছে, তাই হচ্ছে আমরা এটাকে বলছি পি এক্স। ওকে, আমরা এখন এটার চিত্র, তারপর হচ্ছে পি ওয়াই দেখবো। তোমরা হচ্ছে একটু শেয়ার করে দাও ভাই, ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বের দিকে যাচ্ছে ইনশাল্লাহ। যারা পূর্বেরটা দেখোনি তাও চলবে, বাট হচ্ছে আমি কিন্তু অনেক আগে থেকে শুরু করছি মূলত এটার জন্য যাতে তোমরা এক্সিস্টেন্সটা একটু জানো। ওকে, সো আমরা যদি এই দিক থেকে দেখি পি ওয়াইটা, আমি একটু পরে যেতে হবে, আমার সাইড ফোন যেটা সাথে রাখছি ওটাতে একটু প্রবলেম হচ্ছে, যার ফলে আমার পিছিয়ে গিয়ে কমেন্টটুকু দেখতে হবে এই আর কি। এটা হচ্ছে কি আমার পি ওয়াই। আমরা যদি পি জেড আঁকতে চাই, এটা হচ্ছে আমার কি পি জেড, বুঝতে পারছো। সো এই যে তিনটা ভিন্ন শক্তি সম্পন্ন
অরবিটালকে আমরা কি সামনাসামনি বা পাশাপাশি আমরা হচ্ছে কি আমরা রেখেছি। যখন এদের মধ্যে আমরা যখন সংকরণ ঘটাবো, যদি সংকরণ হয় ভাই বলো তো এস এর সাথে আসলে কিসের করতেছে, পি গুলার করতেছে, তাহলে এদের আকৃতিটা কেমন হবে ভাইয়া? কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি এস আর পি যখন আকৃতিটা হয় তখন কি একদিকে বেলুন আকার বা একদিকে বেলুনের মতন হয়ে যায়, তাই না? আর একদিকে একটা ছোট্ট বেলুনের মতন হয়, অনেক বই ছোট্ট বেলুনকে কাউন্ট করা হয় না। তাহলে এই যে এদের আকৃতিটা যখন সংকরণ হবে, আমি এটা একটা নিচে রাফ করতেছি ভাই, আমি একটা নিচে রাফ করতেছি, প্রত্যেকটার আকৃতি কীরকম হয়ে যাবে? এদের আকার এরকম ছিল, প্রত্যেকটার আকৃতি কেমন হয়ে যাবে? এরকম। এটা কিন্তু একটা আমরা রাফ করছি, ওকে? এটার আকারও কেমন হয়ে যাবে? অর্থাৎ একদিকে মোটা আরেকদিকে দেখো একবারে ছোট হয়ে গেছে। এটা আসলে আমি বোঝাতে যাচ্ছি, একটু কমেন্ট বক্সগুলো আমি দেখি। একটু জাস্ট তোমাদের তোমরা কি সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাও, আমরা হচ্ছে একটু এখনই চলে যাব। তো চলো, তাহলে প্রত্যেকটার আকৃতি কি হয়ে যাবে ভাই? এরকম হয়ে যাবে। তাহলে এরকম আকৃতি কয়টা পাখা আছে আমার? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটার মধ্যে অবশ্যই আমরা কি বলেছিলাম যে প্রত্যেকের মধ্যে কি সিঙ্গেল ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন আছে। তাহলে এই চারটা যখন একসাথে একটা কাঠামো গঠন করবে, সিঙ্গেল ইলেকট্রনগুলো এমনভাবে থাকতে চাইবে, অর্থাৎ এমনভাবে থাকতে চাবে যেন তাদের কি একটা সুন্দর একটা স্টেরিক বিন্যাস হয়। সো এই স্টেরিক বিন্যাসটা কেমন হয় আসলে? চতুস্তলকীয়। কেমন হয় ভাই? চতুস্তলকীয়। অর্থাৎ তোমাদের এরকম হওয়া উচিত ছিল, অর্থাৎ আমি বলি এদের মধ্যে যদি আকারটা দেখা এরকম চারটা বিন্যাস হয়েছে, বুঝতে পারছো? সো চারটা বিন্যাসের আকারটা যখন আমরা যদি দেখাই, সাপোজ চারটা বিন্যাসের কি আমরা আকারটা দেখাবো, তখন কেমন হয়ে যায়? নর্মালি হওয়া কি এরকম উচিত ছিল, এরকম চারটা এরকম ফুলের মতন হওয়া উচিত ছিল ভাই। এরকম চারটা একটা সমতলীয় যদি আমরা চিন্তা করি তাহলে এরকম ফুলের মতন হওয়া উচিত ছিল, কিন্তু ভাইয়া হয় না। হয় কিরকম? এরকম। হয় কিরকম ভাইয়া? এরকম হয়। কেন ভাইয়া? কারণ হচ্ছে এদের মধ্যে যে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রনগুলো থাকে তাদের মধ্যে একটা বিকর্ষণ শক্তি কাজ করে, এদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করে, ওকে? এদের মধ্যে কি কাজ করে ভাই? বিকর্ষণ কাজ করে। এদের মধ্যে বিকর্ষণ কাজ করার ফলে এরা এমনভাবে থাকতে চায় যেন সর্বোচ্চ স্ট্যাবিলাইজড অবস্থায় থাকতে চায়, বুঝতে পারছো? তখন যদি আমরা এদের কাঠামোটা আমরা যদি দেখাইতে চাই, সাপোজ আমরা যদি একটা ট্রাইপড নিয়েছি যেন বোঝানোর জন্য, একটু জাস্ট আমরা একটা ট্রাইপড নিয়েছি বোঝানোর জন্য। সাপোজ এদেরকে আসলে ট্রাইপডটাকে তো আর ভাঙতে পারতেছি না, বিষয়টা মনে করো যে হচ্ছে তোমার এই চারটা জিনিস, এই চারটা মাথাকে যদি আমরা করি তখন এটা এমনভাবে থাকবে, ওয়েট দেখো আমরা চারটা মাথাকে এমনভাবে চতুস্থলকীয় আকারে যদি চিন্তা করি, দেখো একদিকে হচ্ছে অর্থাৎ ইলেকট্রনগুলো এমনভাবে থাকবে। এই ট্রাইপডটা যদি আমরা আরেকটু ফাঁস করি, অর্থাৎ এটাকে যখন আমরা আরেকটু কী করবো, লেন্দি করব, অর্থাৎ এদের মধ্যে অবশ্যই কি দূরত্বটা এমনভাবে থাকবে যেন হচ্ছে তোমার কি এদের ইলেকট্রনগুলো সর্বোচ্চ দূরত্ব, অর্থাৎ আমরা যদি পেন দিয়ে দেখাই, এটা আমার কাছে আপাতত ওয়েল পেন নাই, অর্থাৎ চারটা আকারটা এমন থাকবে, বুঝতে পারছো? একটা কি আমার এটা অর্থাৎ লেন্দি বরাবর এই দিকে এবং এই দিকে এমনভাবে আকারটা থাকবে যেন প্রত্যেকটা ইলেকট্রন সর্বোচ্চ মাত্রায় দূরত্বে থাকতে পারে, বুঝতে পারছো? সো এখন এটা কিন্তু আমার বিগ পার্টটা দেখিয়েছে। এখন যদি এই বেলুনের ছোটো পার্টটা দেখাই, এই যে এই বেলুন আমরা চারটা কি এরকম আকারে দেখিয়েছি না? এই যে চারটা, এই যে এটা কি এরকম ছোট হয়ে যাবে, এটা কি ছোট, এরকম ছোট, এরকম ছোট। এদেরকে যখন আমি একসাথে লিখবো তখন কেমন হয়ে যাবে? বড় পার্ট, ছোট পার্ট, বড় পার্ট, ছোট পার্ট, এইটার বড় পার্ট, এটা এই যে ছোট পার্ট বেলুনের, এটার বড় পার্ট, এই বেলুন হচ্ছে ছোট পার্ট। এই হচ্ছে বেলুনের হচ্ছে তোমার আকৃতি, বা এটা হচ্ছে আসল আকৃতি, বুঝতে পারছো? sp3 আকৃতি। একটু কি বুঝতে পারছো কিনা একটু বলো তো? একটু বলো। এটা কিন্তু হবে না, হবে কিন্তু এটা, কারণ ইলেকট্রনগুলো কিন্তু আমরা sp2 sp দেখবো, তাহলে আরও ক্লিয়ার হবা। একটু কেউ সবার কাছে কি ক্লিয়ার একটু জানাও।
একটু জানাও সবার কাছে কি এতটুকু ক্লিয়ার কিনা, sp3 এটা কি ক্লিয়ার কিনা? সবাই একটু জানাও sp3 কি ক্লিয়ার কিনা। এই ছোট পার্টগুলো না দিলে কি না, আমি বলি ছোট পার্টগুলো, আমি বলি মেইনলি হচ্ছে ছোট পার্টগুলো দেওয়াটা মানে তোমার বেসিকটা ভালোভাবে ক্লিয়ার আছে। তুমি অনেক সময় ছোট পার্টটা মানে হচ্ছে না দেওয়ার জন্য এমনিতে প্রবলেম করে না, অনেক বই হচ্ছে এটা ছোট পার্টটা কাউন্ট করেনি, বুঝতে পারছো, অনেকে 3D লেকচার বা ছোট পার্টটা কাউন্ট করেনি। কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে তোমার যেটা শার্পলি জানাই যে ছোট পার্টটা তোমরা দিবা, এই হচ্ছে বিষয়। কিন্তু তোমাদের হচ্ছে যদি আঁকতে বা ইয়াতে যদি তোমার মনে হয় যে না ছোটো পার্ট দিলে আমার চিত্রটা খারাপ হচ্ছে, তো সেই ক্ষেত্রে দিবা না, কিন্তু ছোটো পার্ট দেওয়াটা দরকার। কারণ হচ্ছে ছোটো পার্ট দিলে তোমার এটা সম্পূর্ণ একটা আকৃতি, অর্থাৎ এটার অনেকগুলো উত্তর পাবা, বুঝছো। আমি ছোটো পার্টটা যদি না দিই তাহলে অনেকগুলো উত্তর হতে আমরা বঞ্চিত হই, বুঝতে পারছো। সো আমরা ছোটো পার্ট দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই। ছোটো পার্টটা হচ্ছে নর্মালি দিলেও হবে না দিলেও হবে, বুঝতে পারছো, এতে কোনো সমস্যা নাই। ইভানোর আমাকে প্রশ্ন করেছিল যে ছোটো পার্ট কি ভাইয়া দিতে হবে কিনা, আমাদের সাইড ফোনটা একটু প্রবলেম করতেছে। চলো এখন আমরা sp2 দেখব। আমরা কি দেখব? sp2। ভাইয়া sp2 মানে কি দেখো, sp2 মানে কি জাস্ট হচ্ছে সব কিছু একই থাকবে, অর্থাৎ এখানে একটা এস এর সাথে দুইটা পি এর কি হবে সংকরণ বা অধিমিশ্রণ হবে। এদের আকৃতি ভাই ভিন্ন, এদের শক্তি ভাই প্রায় ভিন্ন, অর্থাৎ প্রায় সমশক্তি বা ভিন্ন প্রায়। সো এদের ভিন্ন ভিন্ন শক্তিটা কি হয়ে যাবে, একই শক্তি সম্পন্ন এবং একই আকৃতির হয়ে যাবে। দেখো এদের অর্থাৎ sp2 সংকরণটা কি, এস এর সাথে px py, আমরা একটা এস নিয়েছি, px নিয়েছি, py নিয়েছি। এদের মধ্যে যদি আমি সংকরণ চিত্রটা দেখতে চাই, আজকে বেসিক্যালি হচ্ছে তোমাদের এই চিত্রগুলো আমি দেখিয়ে দিই, ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আমরা এই করবো। ধরো এদের মধ্যে যদি আমরা নর্মাল চিত্রটা দেখি তাহলে কি হবে, এই এস এর আকৃতিতে অর্থাৎ সংকরণের পরে এই একটা এস কেমন হয়ে যাবে এরকম, এই একটা px-টা কেমন হয়ে যাবে এরকম, py-টা কেমন হয়ে যাবে রে ভাই বলো, এরকম। প্রত্যেকটার আকৃতি কি একই হয়ে যাবে বা একই শক্তি সম্পন্ন হয়ে যাবে। এখন এই তিনটা জিনিসকে তোমাদের মধ্যে কি জানো, যে তুমি যদি এখন ফ্যানের নিচে থাকো, ফ্যানের মধ্যে যদি তাকাও যে এদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার থাকে। আমরা এদের কিন্তু প্রত্যেকটা আমরা করাবো, মিথেনের করাবো, বেরিয়াম ক্লোরাইড করাবো, জাস্ট হচ্ছে আজকে বেসিকটুকু আগে বুঝো ইনশাআল্লাহ। সো চলো আমরা দেখি তাহলে হচ্ছে এই এসটা আমার কেমন হয়ে যাবে, বেলুন আকৃতি, যেদিকে একদিকে কি অনেক বিশাল পার্ট আর একদিকে কি আমার ছোট পার্ট হয়ে যাচ্ছে, যেটা অলরেডি আমি তোমাদের পড়িয়েছি। সেম টু সেম এটার ক্ষেত্রে কি একই, এটার ক্ষেত্রে একই। এখন প্রত্যেকটি কি আমার সিঙ্গেল ইলেকট্রন, এই তিনটা সিঙ্গেল ইলেকট্রন এমনভাবে কি হবে যে হচ্ছে তোমার এদের এমনভাবে বিন্যাসিত হবে যেন সর্বোচ্চ দূরত্বে থাকতে পারে। এখন সর্বোচ্চ দূরত্বে কীভাবে থাকবে, যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ আমরা যদি নিই যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, বুঝতে পারছো। এখন এটাতে আমি শর্ট পার্টগুলো দিব, যে এটার বিগ পার্ট, শর্ট পার্ট, বিগ পার্ট, শর্ট পার্ট, বিগ পার্ট, শর্ট পার্ট। এই হচ্ছে তোমার কি sp2 সংকরায়ন, sp2 সংকরায়ন। ওকে, এত কি ক্লিয়ার একটু হবে? ওকে আচ্ছা চলো এখন হচ্ছে আমরা কি দেখব, sp সংকরণ। sp সংকরণ মানে একটা s একটা p, তাহলে এটা কি আমি মিশিয়ে ফেলবো। তাহলে এদের কাঠামো কি ভাই, এই যে কাঠামো চিত্রগুলো কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তোমাকে এভাবে দিয়ে দিবে যে sp3 কাঠামোটা দেখাও, তখন এভাবে 3টা p বা s এর আকৃতিগুলো আলাদা আলাদা লিখতে হবে, বুঝতে পারছো। আর নিচে যে আমি দেখাইতাম, নিচে যে এভাবে আঁকাইছি, এটা কিন্তু তোমাদের বোঝার জন্য, বুঝতে পারছো, এগুলো কিন্তু আঁকার দরকার নেই। তাহলে আমরা যদি এটা আঁকি, আমরা কমেন্ট বক্সে যখন আসবো তখন আমি দেখবো, তখন তোমাদের কোয়েশ্চেনগুলো দেখবো যে হচ্ছে ধরো এস আর পি এর কি আমার, তাহলে হচ্ছে কি সংকরণ। পি এর আকৃতি কেমন ভাই, যে ডাম্বেল আকার, px এরকম আঁকবা, এটা হচ্ছে কি আমার px y z, এটা হচ্ছে কি আমার এস অরবিটাল। যখন এদের মধ্যে আমাদের সংকরণটা হবে তখন আমরা কি জানি, সংকরণ হওয়ার ফলে এই এসটা কেমন হয়ে যাবে বলো তো, এমন। যখন সংকরিত হয়ে যাবে এই পিটা তখন কি সংকরিত আকার হয়ে যাবে কি এমন, যেটাকে আমি অলরেডি দেখিয়েছি। sp যখন সংকরণটা হয়েছে তখন s এর আকৃতিটা কি, এসটা কি ভিন্ন শক্তি সম্পন্ন, পিটা কি ভিন্ন শক্তি সম্পন্ন, এসটা হয়ে গেল কি আমার
এরকম সেম একটা আকৃতি, যেখানে একদিকে মোটা একদিকে ছোট, সেম টু সেম পি এর আকৃতিটিকে এমন হয়ে গেছে। এখন এটার একটি ইলেকট্রন ভাই, একটি ইলেকট্রন অর্থাৎ দুইটি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষিত করবে কি, পরস্পরকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, বিষয়টা বুঝো। অর্থাৎ এখানে একটি ইলেকট্রন আছে, এদের মধ্যে সর্বোচ্চ বিকর্ষণ বা সর্বোচ্চ স্ট্যাবিলাইজ কাঠামো কখন হবে, যখন এদের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। তো চলো আমরা যদি এদের কাঠামোটা দেখি তখন কেমন হবে, এমন। ওকে, এদের মধ্যে কাঠামোটা কত ডিগ্রি হবে ভাই, 180 ডিগ্রি। ওকে, তাহলে এদের বিগ পার্ট আমি এই দিক দিচ্ছি, এটা শর্ট পার্ট এই দিক, এটা শর্ট পার্ট এই দিক। এই হচ্ছে বিষয়। এতটুকু কি ক্লিয়ার কিনা একটু জানো? এসপি